এরপরেও সন্ত্রাসী বাহিনীগুলো কিন্তু বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। কারণ হচ্ছে এটা তো একটা তাদের একটা বিরাট সাম্রাজ্য ছিল। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য আছে। এখানে পাহাড় কেটে তারা প্লট আকারে বিক্রি করতেছে লোকজনের কাছে। এখানে খাস জমির অভাব নাই, আবার ব্যক্তিগত জমিও থাকতে পারে, কিন্তু এগুলো একটা বিরাট বাণিজ্য আর কি। ওখানে বিদ্যুৎ বলেন, পানি বলেন বা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। যেদিন জয়েন করেছেন সেদিন থেকে আপনি কিন্তু কাজ করেছেন জঙ্গল সলিফুন নিয়ে। আর রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র ঘোষিত একটা জায়গা, মানে সকলে বলে এটার অঞ্চল, এটার সিস্টেম, এটার জীবনযাপন প্রক্রিয়া কিন্তু পুরোটাই আলাদা। আপনি কাজ করছেন, এখন বাস্তব পরিস্থিতিটা একটু আপনার মুখ থেকে জেনে নিতে চাই, যেহেতু ওতপ্রোত জড়িত আছেন এই ব্যাপারগুলো নিয়ে আপনি। বাস্তব চিত্র বলতে গেলে আমার একটু পিছনে যেতে হবে। বিশেষ করে আমাদের এখানে এই জঙ্গল সলিমপুরে যে যৌথ বাহিনীর যে অভিযান হয়েছিল 9 মার্চ 2026, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যখন দেখলো যে আসলে এটাকে নিয়ে কাজ করা দরকার, তখন 9 মার্চে কিন্তু একটা যৌথ অভিযান হয়। এই যৌথ অভিযানের মাধ্যমে কিন্তু আগের যে অবস্থাটা ছিল, আগের যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ বা তাদের যে ওইখানকার যে স্থানীয় যে যারা কিছু সন্ত্রাসী চক্র যারা ছিল, তারা এটা পুরো নিয়ন্ত্রণে রাখছিল। এই অচল অবস্থাটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওইখানে আমাদের ভিতরে দুইটা ক্যাম্প অলরেডি আমাদের আছে। একটা হচ্ছে ওই SM পাইলট স্কুল যেটা, এবং আর একটা আলীনগরে, এবং দুইটা ক্যাম্পে কিন্তু যৌথ বাহিনীর অবস্থান আছে। ওইখানে পুলিশ আছে, BGB আছে, র্যাব আছে, এবং ওটা মোটামুটি এখন পর্যন্ত দৃশ্য তো আমাদের হচ্ছে পুরো নিয়ন্ত্রণে। তো এরপরেও সন্ত্রাসী বাহিনীগুলো কিন্তু বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। কারণ হচ্ছে এটা তো তাদের একটা বিরাট সাম্রাজ্য ছিল। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য আছে। এখানে পাহাড় কেটে তারা প্লট আকারে বিক্রি করতেছে লোকজনের কাছে। এখানে খাস জমির অভাব নাই, আবার ব্যক্তিগত জমিও থাকতে পারে, কিন্তু এগুলো একটা বিরাট বাণিজ্য আর কি। ওখানে বিদ্যুৎ বলেন, পানি বলেন বা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। এবং তাদের ওই যে ওয়াচ টাওয়ার ছিল, তাদের আলাদা নেটওয়ার্কিং সিস্টেম ছিল। ইভেন ওইখানে ওই যে যাওয়ার জন্য, মানে ভিতরে প্রবেশ করার জন্য আগে যেমন বিশেষ পরিচয়পত্র ব্যবহার করা হতো, এগুলো তো আর কিছু নাই। আগে সাংবাদিকেরা কখনো ভিতরে যেতে পারতো না। ওই যে হয়তো বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ হয়তো বা যে বাইজিদ লিংক রোড যেটা আছে, ওখান থেকে 100 বা 150 মিটার ভিতরে ঢুকতে পারতো, তারপরে ভিতরে কিন্তু ঢুকতে পারতো না। তো এই বিষয়গুলো তো আমরা মোটামুটি এটা ওভারকাম করা হয়েছে। এখন ফুল নিয়ন্ত্রণে আছে। এখন আমাদের মূল যে জায়গাটা সেটা অবাধে প্রবেশ করা সম্ভব, সবাই একেবারে আপনি জানেন ইচ অ্যান্ড এভরিওয়ান ওইখানে যেতে পারতেছে। এবং এটা সব সাংবাদিকেরা ওখান থেকে প্রতিনিয়ত তো ওই যে লাইভ করতেছে বা বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করতেছে। ওইখানে যেটা বড় বিষয় আছে সেটা হচ্ছে যে ওইখানে ঢোকার জন্য যে এই যে এত বড় একটা জায়গা, এই জায়গাটাতে যে এই অপরাধীদের যে সাম্রাজ্য বিস্তার করেছে, ওইখানে এই এক্সিট এবং এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা নাই বলে একটা মাত্র হচ্ছে বাইজিদ লিংক রোড থেকে যাইতে হয়, তাও বা রাস্তাটা খুবই খারাপ, পাহাড়ি রাস্তা। এগুলো হচ্ছে বৃষ্টি হলে কেউ যেতে পারে না, বা ওই যান চলাচল খুবই অসুবিধা হয়। মানে মূল কথা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ওখানে খুব সহজে কিন্তু যেতেও পারবে না। এখনও আমাদের ওই অবস্থা আছে। রাস্তাটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রিস্কের মধ্যেই থাকবো। তো এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 31শে মে এই জঙ্গল সলিমপুরে ভিজিট করেছেন, এবং তিনি কিছু নির্দেশনা দিয়ে গেছেন। এই নির্দেশনা যদি বাস্তবায়ন হয়ে যায়, বিশেষ করে 3-4টা রাস্তা কথা বলা হয়েছে, এবং রাস্তাগুলো যেন সব দিকে এক্সিট এন্ট্রি পয়েন্টগুলো বাড়ে, বিকল্প রাস্তাগুলো বাড়ে, এবং যেখানে আমাদের খুব সহজে ফোর্স মোবিলাইজেশন আমরা করতে পারি। এই ফোর্স মোবিলাইজেশনটা আমরা দ্রুত যখনই করতে পারবো তখন আমাদের জন্য সহজ হবে। আর ওইখানকার যারা অধিবাসী আছে, যাদেরকে এতদিন ব্যবহার করা হতো, সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করা হতো, যে ওইখানে সন্ত্রাসীরা ব্যবহার করতো যে তাদের ঢাল হিসেবে, যে তাদেরকে বুঝাইতো যে তারা যতদিন আছে ততদিন তারা সেফ, আর যখনই রাষ্ট্রের বাহিনী আসবে তারা হচ্ছে এখান থেকে বিতাড়িত হবে, উচ্ছেদ হবে। আসলে এটা তাদেরকে ভুল বোঝাতো এবং মেসেজটা রং ছিল, যে এটা তাদেরকে তাদের সাম্রাজ্য টিকে রাখার জন্য এই কূটকৌশলের আশ্রয় তারা নিয়েছে। এবং ওটাই আমরা চেষ্টা করতেছি যে এখানকার তারা যেন এই সাধারণ অধিবাসী যারা আছে তারা ওখানে যেভাবে যাক, তাদেরকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নাই। এবং সরকার এটা, এবং সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলে দিয়ে গেছে। এবং ওইটাই আমরা সাধারণ জনগণকে বলতে চাই যে পুনর্বাসন করার জন্য প্রক্রিয়াও থাকবে। এবং তাদেরকে ওইটাই আমরা বারবার মেসেজ দিয়েছি যে আমরা ওখানে যে আইন শৃঙ্খলা বাহিনী গেছে, এটা আপনাদের স্বার্থের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। এখানে আমাদের নিরাপত্তা বা আমাদের স্বার্থের জন্য ওখানে যাওয়া হয় নাই, যে যা কিছু হবে আপনাদের স্বার্থ কেন্দ্রিক। এবং ওই জন্যই কিন্তু দেখবেন যে আমরা তাদেরকে নরমালাইজ করার জন্য আমরা তাদের সাথে কথা বলেছি, উঠান বৈঠক করতেছি, পথসভা করেছি, আবার বাচ্চাদের নিয়ে আমরা খেলাধুলার আয়োজন করেছি। এগুলোর সবই হচ্ছে তাদেরকে বোঝানো যে আমরা তাদের
শত্রু না, তাদের বন্ধু, তাদের হচ্ছে একেবারে সহকর্মী। আমরা তাদের সবসময় পাশে আছি। একটা সময় হচ্ছে ছিল যে একটা নিয়মে তারা জীবন যাপন করতো। এখন যেহেতু আপনারা সহযোগিতা করতেছেন তাদেরকে সুন্দর রাখার জন্য, তারা কি আপনাদেরকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে কিনা আসলে? স্বাচ্ছন্দ্যে সবাই যে গ্রহণ করছে এরকম না, মানে ম্যাক্সিমামে গ্রহণ করছে, কিন্তু যারা ওই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, তাদের যারা পেইড এজেন্ট বা লোকগুলো, তারা মনে করতেছে যে এটা হওয়া মানেই তো তাদের আসলে যে আগের যে খেলাটা, সে খেলা তো শেষ, মানে খেলা খতম হয়ে যাবে। এই খেলা খতমের কারণে কিন্তু তারা ওই আশঙ্কা থেকেই তারা এখনো ভাবে বিভিন্নভাবে ওই সাধারণ লোকজন থেকে শুরু করে সবাইকে তারা তাদের মতো করে কনভিন্স করার চেষ্টা করতেছে। আর বিভিন্নভাবে হচ্ছে তারা প্ল্যান করতেছে আমাদের ওখানে যে ক্যাম্পগুলো আছে সেটাতে যেন একটা অস্থিরতা তৈরি করা, বা ওইখানে এমন কিছু ইস্যু তৈরি করা যেন যেখান থেকে আবার আমরা রাষ্ট্রের বাহিনী যেগুলো আছে তারা ওখান থেকে ফেরত যায় বা চলে আসে। এটা কি অতি সহজে আসলে নির্মূল করা সম্ভব নাকি সময় লাগবে, কি মনে করেন? এটা তো একটা দীর্ঘদিন, সঠিক কথা বলেছেন। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, এটা কিন্তু আসলে একটা ইট টেক্স টাইম, এটা অবশ্যই সময় লাগবে এবং এটা সময় দিতে হবে। আমরাও ওইটাই করতেছি, আমরা আস্তে 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 কিন্তু তাদের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবং ওইখানে দেখবেন যে আস্তে আস্তে আমাদের যখন ওই যে পুলিশ বলেন আর অন্যান্য র্যাব বলেন বা অন্যান্য যে সংস্থাগুলো আছে বা সরকারের যে যারা বিভিন্ন দপ্তর আছে, তাদের ওইখানে যদি তারা তাদের অফিস থাকে এবং ওইখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তারপরে আস্তে আস্তে সাধারণ জনগণ যখন বুঝবে তাদের স্বার্থের জন্যই আমরা ওখানে গিয়েছি, যখন একেবারে আলটিমেটলি মানে ফিল্ড লেভেলে বুঝবে, তখন কিন্তু আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এটাই আমরা করার চেষ্টা করি। এটা এখন কি সংকট দেখতে পাচ্ছেন, যে সংকটটা একটু মোকাবেলা করা গেলে বা সংকটটা সমাধান রূপ দিলে এই যে সমস্যার সমাধান হবে, কিন্তু এই যে জঙ্গল সলিপুরের ব্যাপারটা ক্লিয়ার হবে? এই রাস্তাটা হলে মনে করেন, এটা আমি মনে করি যে, এবং আমরা মনে করি যে এটা হলে মোটামুটি 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আর বাদ বাকি যে 10 বা 20% থাকবে, এটা অন্যান্য যে বিষয়গুলো আছে তারা হয়তো বা শেষ কামড় দিতে পারে বা চেষ্টা করতে পারে, ওইটা আমরা সকলেই জানি অবৈধ অস্ত্রের জঞ্জালনা কিন্তু ওই অঞ্চলে বেশি হয়। সুন্দর এই জেলাতে যত অপকর্ম হবে, তো উৎস কিন্তু ক্ষেত্র কিন্তু ওই জায়গায় নিহিত আছে। তো ওই জায়গায় যদি আপনি ধ্বংস করতে পারেন, আপনি পুরো জেলাকে সুন্দর রাখতে পারবেন। এটা কি আপনি মনে করেন? ওরা কামড় দিবে, রাষ্ট্রের কামড়ের চাইতে তাদের কামড় বড় না, ঠিক আছে? তাদের কামড় হয়তো একেবারে দেখাই যাবে না, কিন্তু রাষ্ট্রের কামড় তো অনেক বড়। চেষ্টা করবে, সবই হবে। তো কামড় কিছুদিন আগে যে দিচ্ছে, দেওয়ার পরে তারা কি করছে, তারা হচ্ছে ওখান থেকে লেজ গুটিয়ে পালাইছে। মানে কাউরে কি পাওয়া গেছে, কিন্তু কাউরে পাওয়া যাবে না। এখন আমরা খুব বেশি হার্ডও হচ্ছি না। তারা এই সময়ে অনেক এই ইস্যুগুলো হয়তো ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে আবার হয়তো যে সাধারণ লোকজনকে এখানে নামাই দিতে পারে। তো এইটা দিকে খেয়াল রেখেই আবার মানবাধিকার যে বিষয়গুলো আছে, মানবিক যে বিষয়গুলো আছে, এগুলোও একটু আমরা বেশি কনসিডার করার কারণে আমরা হয়তো ওই লাইনে যাই নাই। তাছাড়া ইচ্ছা করলে আমরা ওই দিনে হয়তো অনেক কিছু করতে পারতাম। দীর্ঘমেয়াদী আমাদের কিছু প্ল্যান আছে, এই প্ল্যানের অংশ হিসেবে আমরা কিন্তু ওইখানে খুব বেশি হার্ড হই নাই।